স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্য পুকুরে, গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে ঝলসিত, দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি, অন্ধকারের খাকা সীমান্তে, মুক্তি সেনার চোখের ঝিলিক। কবি শামসুর রহমানের এই লাইনগুলো দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ডেইলি বাংলাদেশের নিয়মিত আয়োজন অক্ষরের উত্তরাধিকারে স্বাগত জানাচ্ছি আমি শব্দনীল। আজ আমাদের সঙ্গে আছেন কবি ও প্রাবন্ধিক ফারুক সুমন। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আপনাকে সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। বইমেলা তো শুরু হয়েছে, আমরা জানি 21শে ফেব্রুয়ারি মানে ভাষার মাস, মানে বইমেলা। 2-3 বছর ধরে আমরা বইমেলা নিয়ে, স্থান সময় নিয়ে খুব তর্ক বিতর্ক দেখতে পাচ্ছি। এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? অনেক ধন্যবাদ। ডেইলি বাংলাদেশ আয়োজিত আজকের এই অনিন্দ্য সুন্দর অনুষ্ঠান, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি কিংবা ভাষার মাসকে কেন্দ্র করে এই যে আয়োজন, এটার জন্য আমি শুরুতেই কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। চমৎকার একটি প্রশ্ন দিয়ে আজকের এই অনুষ্ঠানে শুরু হয়েছে। আসলে আমরা জানি যে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে ভাষা আন্দোলন কিংবা 21শে ফেব্রুয়ারি প্রথম ধাপ। এই কারণে আমরা যখন প্রতি বছরই যখন 21শে ফেব্রুয়ারি আসে এবং এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে যে আমাদের একটা ঐতিহ্য, আমাদের চিরায়ত অমর 21শে ফেব্রুয়ারি যে বইমেলা, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। ফলে এটা আমাদের বলা যায় যে বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার, গত 2-3 বছর ধরেই আমরা দেখছি যে বইমেলাকে কেন্দ্র করে, বিশেষ করে বইমেলার যে রীতি রেওয়াজ ঐতিহ্য, ফেব্রুয়ারিতে আমরা বইমেলা করি, তো এটা ফেব্রুয়ারির বদলে কখনো মার্চে হয়ে যাচ্ছে। এখন তো এই বছর কথাই যদি আমি বলি, এবছর তো কেবল শুরু হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু মার্চে চলে আসছি। তো এই যে আসলো, এটার পেছনে আমি মনে করি, যদি সংক্ষেপে বলি, কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের দেশের এবছরে যেটা হয়েছে যে রাজনৈতিক অস্থিরতা, এটা হচ্ছে প্রধান কারণ। কারণ আমরা জানি যে 24শে যে একটা গণ অভ্যুত্থান হলো, তার পরবর্তী বাংলাদেশ অন্তর্বর্তী সরকার, তারপরে একটা নির্বাচন হলো। ফলে আসলে নির্বাচনটা একটা গণতান্ত্রিক উপায়ে নির্দিষ্ট একটা বিজয়ী দলের কাছে হস্তান্তর করাটা, নির্বাচনটাই আসলে এখানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে আমি মনে করি যারা কর্তা ব্যক্তি আছেন, যারা ফেব্রুয়ারির ভাষার মাসে ফেব্রুয়ারির আয়োজন করেন, তারা ওই নির্বাচন বা রাষ্ট্রীয় যে অসুবিধাটা বা সুবিধাটা, সেটাকে প্রাধান্য দিয়েছেন। নির্বাচন শেষ হয়ে গেছে, এখন নতুন প্রধানমন্ত্রী এসে সেই বইমেলার উদ্বোধন করেছেন, বইমেলা শুরু হয়েছে। আপনি কবি, একই সঙ্গে প্রাবন্ধিক। তো এই বইমেলা, যেহেতু বইমেলা শুরু হয়েছে, বইমেলা নিয়ে কথা বলছি। এই বইমেলায় আপনার কোনো নতুন কোনো বই আছে কিনা? ধন্যবাদ। আমি আমাদের যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলি, আর যিনি আজকে উপস্থাপনা করছেন তিনিও কবি শব্দনীল। তো জ্ঞাতার্থে আমি নিজেই একটু জানিয়ে দিলাম, আমার এবছর 2টো বই আসার কথা। আপনি জানেন যে আমি এ যাবৎ আমার 5টি কাব্যগ্রন্থ এবং 6টি প্রবন্ধের বই, গবেষণার বই এবং 1টি ভ্রমণ বই বের হয়েছে। এবছর আমার 2টি বই আসার কথা। একটা হচ্ছে শিশুতোষ একটা বই, কিশোরদের উপযোগী একটা গল্পের বই আসার কথা কাকাতুয়া থেকে। আর আরেকটা বই আসবে ঐতিহ্য প্রকাশনী থেকে। সেটা হচ্ছে যে বাংলাদেশের 60-এর দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি বেলাল চৌধুরী, তার মৃত্যুর পরে আমরা তার এখনো স্মারক গ্রন্থ পাইনি। তো মূলত কবি বেলাল চৌধুরীর ছেলে প্রতীক চৌধুরী এবং আমি, আমাদের দুজনের সম্পাদনায় এই স্মারক গ্রন্থটি হয়তো কয়েকদিনের মধ্যেই মেলায় আসবে। এই 2টি বই নতুন আসবে। আর আমার আগের বইগুলো তো আছেই, কবিতা, প্রবন্ধ এবং ভ্রমণ কাহিনীর যে বইগুলো আছে, সেগুলো তো যথারীতি বইমেলায় আছেই। আপনার এই বইগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। নতুন বই নিয়ে কথা হলো। আমরা একটা জিনিস, মানে আপনার কাজকর্ম বিভিন্ন জায়গায় যদি আমি লক্ষ্য করি, দেখা যায় যে শামসুর রহমানকে নিয়ে আপনার অনেকগুলো কাজ আছে। এই যে শামসুর রহমানকে নিয়ে আপনার কাজ,
এই উৎস বা এই উদ্দীপনা কোন জায়গা থেকে আসলো বা কিভাবে? সুন্দর একটা প্রশ্ন। আসলে আমার মূলত কবিতা আমি লেখালেখি করি, কবিতাই আমার মূল চিন্তা চেতনা বা ভালোবাসার জায়গা সাহিত্যের ক্ষেত্রে। এর বাইরে আমি প্রবন্ধ লিখি। আসলে শামসুর রহমানকে নিয়ে আমি যে গবেষণা করেছি, উচ্চতর গবেষণা, এটা এমফিল গবেষণা, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করেছি বাংলা বিভাগে। আমরা জানি যে শামসুর রহমান বাংলাদেশের স্বাধীনতার কবি, নাগরিক কবি, এবং আমরা কেউ কেউ তাকে বলি প্রধান কবি, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রধান কবি। এগুলো বলার পেছনে অবশ্যই কারণ আছে, কারণ শামসুর রহমান এমন একজন কবি যার কবিতার সংখ্যাও বিপুল, এবং তিনি যা লিখেছেন সেখানে আমরা বাংলাদেশের ইতিহাস না পড়ে যদি কবিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসকে জানতে চাই, তাহলে কবি শামসুর রহমানের বিকল্প নেই। কারণ সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে তার কবিতায় পুরো বাংলাদেশ আছে। ফেব্রুয়ারি আছে, 69 গণ অভ্যুত্থান আছে, 71 মুক্তিযুদ্ধ আছে, তারপর হচ্ছে যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তখন মানে একটা ধারাবাহিকতা আছে তার কবিতায়। বিশেষ করে মুক্তিযুদ্ধ তো মানে শামসুর রহমানের কবিতার বিকল্প নেই। যেটা আপনি আজকে আপনি শামসুর রহমানের দারুণ একটা কবিতা, দারুণ কয়েকটি পংক্তি দিয়েই আজকে আপনি অনুষ্ঠান শুরু করেছেন। তো ফলে আমার কাছে মনে হয়েছে যে শামসুর রহমানকে নিয়ে আমার কাজ করা উচিত, এবং সেই চিন্তা থেকে আমি আমার যে গবেষণা সেটা করেছি। এবং শামসুর রহমানকে নিয়ে এ যাবৎ আমার বিপুল পরিমাণ লেখালেখি হয়েছে। এ যাবৎ বই হয়েছে দুটো, শুধু শামসুর রহমানকে কেন্দ্র করে আমার নিজের বই হয়েছে। আর এখনো গ্রন্থভুক্ত হয়নি এরকম প্রচুর প্রবন্ধ আছে যেগুলো শামসুর রহমানকে নিয়ে আমি লিখেছি বিভিন্ন সময়। শামসুর রহমানের কথা আসলে আর কবি আল মাহমুদের কথাও আসে, প্রাসঙ্গিক। কিন্তু আল মাহমুদ সম্পর্কে আপনার এটা খুবই, আমি বলবো যে একটা স্পর্শকাতর প্রশ্ন। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি এক অদ্ভুত কারণে শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনকেই প্রসঙ্গ আসলেই দুজনকেই পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হয়, এক ধরনের প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হয়। আচ্ছা, বিশেষ করে কবি মহলে এটা খুব আমি দেখতে পাই যে কে বড় কবি, শামসুর রহমান নাকি আল মাহমুদ, আল মাহমুদ নাকি শামসুর রহমান, এই ধরনের একটা মানে প্রশ্ন সামনে চলে আসে। আমি আসলে খুবই বিনয়ের সঙ্গে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন এবং আপনার উদ্দেশ্যে বলছি, আসলে শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনেই তাদের স্ব জায়গায় অসাধারণ কবি। আমি এটা বলবো, মানে একজন আরেকজনের চেয়ে বড় কবি, এটা আসলে খুবই অসুন্দর একটা জিজ্ঞাসা, কে বড় কবি। আমি বলবো যে দুজনই স্বতন্ত্র, তার নিজ নিজ জায়গায় তার দুজনই অসাধারণ দুজন কবি। আপনি দেখুন বাংলাদেশের শামসুর রহমানের কবিতা সম্পর্কে আমি একটু আগে খুবই সংক্ষেপে বলেছি, তার কবিতার প্রবণতার সম্পর্কে। আবার আল মাহমুদ যে কোন ঘরানার কবি বা তার কবিতার যে বিষয় বা উপজীব্য বিষয়গুলো এসছে সেটা আমরা জানি যে তিনি বাংলার, বিশেষ করে গ্রাম বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যকে তিনি তার কবিতায় এত অসাধারণভাবে প্রয়োগ করেছেন, যেটাকে আমরা নিখাত কবিতা হিসাবে, বিশেষ করে জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতায় নিখাত কবিতার স্বাদ আমরা যদি আস্বাদন করতে চাই, সেখানে আল মাহমুদ অসাধারণ একজন কবি, অতুলনীয় একজন কবি। কিন্তু আমরা শামসুর রহমানকে তার সাথে তুলনা করব না। আমি যদি শামসুর রহমানকে ব্যাখ্যা করতে চাই আলাদাভাবে বলতে পারি, কারণ শামসুর রহমান আবার বাংলাদেশের যে নাগরিক সভ্যতা বা নগর জীবন, বিশেষ করে ঢাকা শহরের যে মানে বিভিন্ন উপকরণ বা নগর জীবনের যে নানান বিষয় তার কবিতা আসছে, এটা বাংলাদেশে আর কোনো কবির কবিতায় এত অসাধারণ আসেনি। মূলত শামসুর দুজনে একই পথে হেঁটে, একজন গ্রামের দিকে গেছেন, একজন শহরের দিকে আসছেন। বিতর্কটা আমি একটু বলি কেন আপনি বা আমাদের অনেকে এই বিতর্কটা সামনে আসেন, এখানে আমি একটু উত্তর দিই যেহেতু সুযোগ আসছে। এটা আসলে সাহিত্যের এই জিজ্ঞাসা বা এই বিতর্কটা যতটা না হচ্ছে যে ব্যক্তিক, তার চেয়ে বেশি রাজনৈতিক। আচ্ছা, শামসুর রহমান এবং আল মাহমুদ রাজনৈতিকটা কিভাবে? রাজনৈতিক কারণ দেখেন, শামসুর রহমান এবং আল মাহমুদ দুজনই কিন্তু তাদের জীবদ্দশায় আপনি যদি দেখে থাকেন বেশ কিছু ছবি আছে, কবি কাজী নাসির আলী মামুন ভাই, নাসির আলী মামুন ক্যামেরার কবি, তিনি শামসুর রহমান এবং আল মাহমুদের বেশ কিছু ছবি তুলেছেন। আমরা দেখি একটা ছবিতে আমরা দেখি যে শামসুর রহমান নামাজ পড়তেছে, এরকম নাকি আল মাহমুদ নামাজ পড়ছেন আর শামসুর রহমান বসে বসে খাচ্ছেন, এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে যে শামসুর রহমান এবং আল মাহমুদ, আপনি জানেন কিনা, আল মাহমুদ কিন্তু একসময় বামপন্থী রাজনীতি করতেন এবং মধ্যপন্থী বিশ্বাস ছিলেন। শেষ পর্যায়ে এসে তিনি নামাজ বা ইসলামিক জীবন যাপন করা শুরু করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন কবি তার ব্যক্তি দর্শন যে কোনো কিছু হতে পারে, তিনি ইসলামী জীবন দর্শনকে ধারণ করেন, এটা মোটেও দোষের কিছু না। এবং যে কেউ একজন মার্কসিস্ট হতে পারেন,
একজন নাস্তিকও হতে পারেন, হুম। যার খুশি যে, কিন্তু তো এখানে এসে শামসুর রহমানের যারা ভক্তকুল আছেন, হুম হুম প্রগতিশীল যারা, এবং আল মাহমুদের যারা ভক্তকুল আছেন শেষের দিকে, হুম হুম। তারা হচ্ছে যে দুইটা সামিয়ানা টানিয়ে দিলেন। আচ্ছা। এক পক্ষে আছে শামসুর রহমানের ভক্তবৃন্দ, এক পাশে আছে কবি আল মাহমুদের আল ভক্তবৃন্দ। মাহমুদের ভক্ত। এরা যতটা না সাহিত্যিক ভাবে তারা বিতর্ক, তার থেকে রাজনৈতিক ভাবে তারা বিতর্কে জড়িত। আচ্ছা। আমি মনে করি এই জায়গা থেকেই আসলে শামসুর রহমান এবং আল মাহমুদকে পাশাপাশি দাঁড় করিয়ে একটা বিতর্কের সূচনা করে। বরং ওকে। এতে কবি শামসুর রহমান কিংবা কবি আল মাহমুদের মানে কিছুই কোনো কমতি হবে না, মানে কোনো কমে যাবে ক্ষতি না। হচ্ছে না, বরং না, যারা করছে তাদেরই মূলত উদ্দেশ্যটা রাজনৈতিক। উদ্দেশ্যটা রাজনৈতিক। আমি প্রায় মানুষের কাছে শুনি, মানে শুনি না, শুনছি, অনেকভাবে শুনেছি, যারা জাহাঙ্গীরনগরে পড়ালেখা করে তাদের দ্বিতীয় জন্ম হয়, বা জাহাঙ্গীরনগরের ছাত্ররা ওইখানে যে দ্বিতীয় জন্ম গ্রহণ করে। আসলে আপনিও তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, কথাটা কতটুকু সত্য? এটা এটা অবশ্যই, এটা এই কথার পেছনে অনেক যুক্তি আছে। যেমন হুম হুম আমি অন্যদের কথা বলতে পারবো না, যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলাম আমি। হুম হুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে আমি স্নাতকোত্তর এমফিল ডিগ্রি অর্জন করেছি, পিএইচডি তে এখন আমি গবেষণারত আছি। এই প্রশ্নটা যদি আমাকে করা হয়, আসলেই সত্য। হুম হুম যেমন আমি আমার কথাই বলি, আমার যে বেড়ে ওঠা, আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিলাম গ্রামে, চাঁদপুরে আমার জন্ম। তো আমি খুব স্বাভাবিক, গ্রাম থেকে একটা ছেলে কেবল বিশ্ববিদ্যালয়ের মতো একটা উন্মুক্ত জায়গা, অবারিত জায়গা, সেটা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয় তাহলে কথাই নেই। কারণ সেখানে বাংলাদেশের বরেণ্য ব্যক্তিবর্গরা আছেন, এবং হুম হুম বলা হয়ে থাকে যে সাংস্কৃতিক রাজধানী রাইট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি যদি আমার কথাই বলি, সেই একটা গ্রাম থেকে উঠে আসা, হ্যাঁ আমার মধ্যে কবিত্বের অনুভূতি ছোঁয়া ছিল, আছে। আবেগ ছিল, কিন্তু এই কবিত্বের যে ছোঁয়া বা কিংবা অনুভূতির যে সারল্য, এটাকে আধুনিক করে তোলা এবং দেশ এবং বিদেশের নানা সাহিত্যের ঢেউয়ের সঙ্গে নিজেকে যে একাত্ম করা, এটা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নতুন ভাবে নিজেকে জন্ম নিয়ে, আপনি যেটা আচ্ছা, বলেছেন, মানে একটা নতুন, প্রভাব আছে জাহাঙ্গীরনগর একদমই তাই। বিশ্ববিদ্যালয়ে। কারণ ওখানে আমি এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি, প্রয়াত নাট্যকার সেলিম আল দীন, কবি খালেদ আপ- হোসাইন, কবি মোহাম্মদ রফিক, আনু মোহাম্মদ, রায়হান রাহিন, এরকম আরো অনেকে আছে যাদের সঙ্গে আমরা, এবং আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, হুম 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 এবং যার কারণে আমরা খুব স্বাভাবিকভাবেই তাদের সান্নিধ্য পেতাম। হুম হুম। এতে করে আমাদের জীবন, চিন্তা ভাবনা, দর্শন, এগুলোতে অনেক পরিবর্তন আসে, এবং নতুন করে আমরা যেন চিন্তা চেতনার জায়গা থেকে আমি মনে করি আমরা নতুনভাবে জন্ম লাভ করি। বাহ, তার মানে আসলে কথাটা সত্য, যেহেতু সেলিম আল দ্বীনের কথা চলে আসছে, আপনি সরাসরি তার স্টুডেন্ট, তার সম্পর্কে, তার সঙ্গ উপভোগ বা তার সম্পর্কে কিছু কথা জানতে চাই। আমাদের অনেক বরেণ্য নাট্য সেলিম ব্যক্তিত্ব। আল দীন স্যার, আপনি যেটা বললেন, স্যার আমার সরাসরি ক্লাস নেননি। হুম কেমন কেমন ব্যাপারটা একটু বলি। আমি ছিলাম বাংলা বিভাগের ছাত্র, হুম হুম আর তখন আচ্ছা। স্যার ছিলেন হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের হুম 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 শিক্ষক। কিন্তু এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা লেখালেখি করে, হুম 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 যারা শিল্প সাহিত্য চর্চা করে, এক অদ্ভুত ব্যাপার। যেমনি করে আমি মাঝে মাঝে বলি, সক্রেটিসের যেমন শিষ্য ছিল, হুম হুম শিষ্য থাকে, ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন কবি, উঠতি কবি, যশ খ্যাতি প্রত্যাশী কিংবা হুম হুম গল্পকার হবেন, ছবি আঁকবেন, এরকম কোনো ছাত্র যে সে কোনো না কোনো ভাবে অনায়াসে সেলিম আল দীন আচ্ছা। স্যারের সান্নিধ্যে চলে আসে। সান্নিধ্যে সে চলে এবার আসে। যদি বিজ্ঞান বিভাগের কোনো ছাত্র হয়, হুম হুম তবুও সে সেলিম আল দীন স্যারের সঙ্গ পেয়েই যাবে। এটা কিরকম করে হয়? সেলিম আল দীন স্যারের এক্ষেত্রে, মানে আমি মানে যেটা বলি, সেলিম আল দীন স্যারের ভূমিকাটাই বেশি, কারণ তিনি হুম হচ্ছে কি গতানুগতিক শিক্ষকদের মতো না। হুম তিনি হচ্ছেন কি, দেখেন যে কোন ছেলেটা, সে কোন বিভাগের সেটা বিষয় না, তিনি দেখেন যে কোন ছেলেটার মধ্যে সম্ভাবনা আছে, তিনি তাকে সেভাবে কাছে টেনে নেন এবং তাকে সেভাবে পরামর্শ দেন, স্যারের সঙ্গে মেশার, আড্ডা দেওয়ার সুযোগ দেন। হ্যাঁ, আমার অনেক স্মৃতি আছে আসলে সেলিম আলদিন স্যারকে নিয়ে যদি বলতে যাই, ও মানে আলাদা একটা শো করতে হবে, কারণ অনেক স্মৃতি আছে, আমার মতো অনেকেরই অনেক স্মৃতি আছে স্যারকে নিয়ে, অনেক মজার মজার স্মৃতি আছে। আমি যতটুকু জানি বল মাছের একটা গল্প আছে সম্ভবত আপনার সঙ্গে সেলিম আল দ্বীনের, আর এই গল্পটা একটু বলুন। হ্যাঁ, দারুণ। সেলিম আলদিন স্যার স্বর্ণবল নামে একটা নাটক লিখেছেন, হুম হুম এবং এটা যখন তিনি লিখছেন, একজন লেখক কতটা মানে গভীরে গিয়ে হুম একটা কনসেপ্টকে দাঁড় করান, এটা আমি সেলিম আলদিন স্যারকে স্বর্ণবল সম্পর্কে একটু বলি। যখন স্বর্ণবলটা স্যার লিখছেন, হুম হুম, তখন আমি আমার কবি বন্ধু আহমেদ বাদশার, আমরা দুজনই স্যারের সাথে আড্ডা দিতাম। আচ্ছা তো স্যার প্রতিদিনই সকাল সন্ধ্যায় আমাদেরকে হচ্ছে যে ডেকে নিয়ে যেতেন, আচ্ছা। এবং বাসায় গেলেই হচ্ছে লাউ দিয়ে বোয়াল মাছ রান্না, ভাত নাই। আচ্ছা। তো
তো স্যার বলে আছে কিন্তু ভাত নাই, বোলের মধ্যে করে তিনি লাউ আর বোয়াল মাছের বড় বড় পিস হুম হুম খা। তো আমরা তখন হলে থাকি, স্বাভাবিকভাবে হলের সাধারণ খাবার আচ্ছা দাবার আমরা খেতাম। আর এই যে স্যার আমাদের, তো জানিস তোদেরকে কেন প্রতি বেলা এসে এসে বোয়াল দেখিস, আমি এখন যে নাটকটা লিখছি ওটা হচ্ছে স্বর্ণ বোয়াল, হুম বুঝতে মানে পেরেছিস? ওটা পরীক্ষা নিরীক্ষা তিনি চলতেছে এরকম কিছু একটা ঠিক ছিল তাই, কি? একজন আচ্ছা তিনি নিরীক্ষা করছেন, তিনি যে একটা নাটকের ভিতর স্বর্ণ বোয়াল, বোয়ালটা একটা ক্যারেক্টার এখানে কিন্তু, আচ্ছা হ্যাঁ, বোয়ালটা একটা কিন্তু চরিত্র। হুম তিনি আমাকে বললেন যে বাংলা সাহিত্যে এই মাছকে কেন্দ্র করে চরিত্র করে হুম কয়টা বই আছে তুই দেখা, আচ্ছা ফারুক সুমন তুই দেখা আমাকে, মানে অন্যরকম। আর আমরা তো জানি যে শামসুর মানে সেলিম আল দিন সেন একজন নিরীক্ষা প্রবণ নাট্যকার। তো হুম এখানে দেখেন আমরা কিন্তু এই যে ব্যাপারগুলো দেখি, আরো অনেক গল্প আছে স্যার। ভোরবেলা হচ্ছে যে ওখানে জাহাঙ্গীরনগরের পাশে একটা বাজার আছে, নয়া বাজার, আচ্ছা এখানে বোয়াল মাছ কিনতে যান, ভোরবেলা না গেলে তো পাওয়া যাবে না। আচ্ছা তো আমি ছিলাম হলে, স্যার গাড়ি নিয়ে চলে আসছে, হুম হলে গেটে এসে আমাকে, তখন তার ফোনের এত ব্যবহার ছিল না, ইয়া ছিল না হ্যাঁ ফোনের এত ব্যবহার ছিল না। স্যার কি করলেন, আমাদের হলের যে গার্ড মামা থাকেন ওনাকে পাঠালেন। তো আমি তো ঘুমে, গভীর ঘুমে, আচ্ছা আমাকে তখন মামা ডাকাডাকি করে চলে গেছে, স্যারও চলে গেছে আমাকে রেখে। হুম পরে আমি উঠে গিয়ে তো স্যারকে পাইনি, স্যার চলে গেল। পরে তো স্যারের ইচ্ছে মতো বকা, ফাইনালি যে তোমার জন্য, মানে আমার এখনো এত খারাপ লাগে যে আমার স্যার, একজন সামান্য শিক্ষার্থী আমি, যিনি বাসা থেকে গাড়ি ড্রাইভ করে হুম আমার হলে চলে আসছেন, হলে গেটে এসে আমাকে রিসিভ করে বাজারে যাবেন, বোয়াল মাছ, বোয়াল মাছ কিনবেন, মানে তিনি আমাকে পেলেন না ওই দিন। ওইটার অপরাধ প্রবণতা এটা এখনো কাজ ভোর করে। এখন আসলে অপরাধ প্রবণতা আমি আজকে একটু কাটাই দিই, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এমন, হুম। সকালে আসলে ঘুম ভাঙে না, হ্যাঁ, ভালো আর আমরা যারা ঘুমের ছাত্র আসলে 8টা আরামদায়ক। দিয়েই তো মাঝরাত পার হয়ে যায়, তখন হুম ভোরবেলা খুব ভোরে যে মানে উঠতে পারবো উঠতে সেটা পারবো, কঠিন। ইয়া ঠিক না। ওকে, আমি সৈয়দ আলী হাসানকে নিয়ে আপনার একটি প্রবন্ধের বই আছে, এই প্রবন্ধের বই সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি সৈয়দ আলী হাসান, যিনি আপনি জানেন আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন। হুম সৈয়দ আলী হাসান একজন অসাধারণ পণ্ডিত ব্যক্তি, ওকে তিনি একজন মানে কবি, মানে তার অনেক পরিচয়। হুম তো আমি যখন কবিতা লিখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, হঠাৎ করে একটা বই, মানে কবিতার রূপকল্প নামে একটা বই আমার কাছে আসে। মানে হুম কবিতা কি ও কেন, কবিতা লিখতে গেলে কি কি লাগে, একজন সার্থক কবি কে, হুম হ্যাঁ, একটা কবিতা কখনো অসাধারণ হয়ে ওঠে, হ্যাঁ, এরকম কবিতার বিষয় নিয়ে মানে একটা বই আমি পেলাম। দেখলাম এটার লেখক হচ্ছেন সৈয়দ আলী হাসান। পরে দেখলাম যে তার আরো বই আছে, আধুনিক কবিতা শব্দের অনুষঙ্গে, হুম হ্যাঁ, আধুনিক কবিতার বিবেচনা, কবিতা ও সমাজ, এরকম নানান বিষয় নিয়ে মানে কবিতা কেন্দ্রিক সৈয়দ আলী হাসানের অনেকগুলো প্রবন্ধ, অনেকগুলো লেখা আছে। হুম এবং যারা বাংলা কবিতা নিয়ে লেখালেখি করে, তারা সৈয়দ আলী হাসানের এই কবিতার কবিতা নিয়ে, কবি ও কবিতা নিয়ে তার যে লেখাগুলো, এগুলোর খবর অবশ্যই জানেন, আমি বিশ্বাস করি। তো তখন আমার মনে হলো যে সৈয়দ আলী হাসানের এই যে কাব্য চিন্তা, কাব্য ভাবনা বা কবিতা ভাবনা, এগুলো নিয়ে লেখার অবকাশ রয়েছে। তখন আমি সৈয়দ আলী হাসানের কাব্য চিন্তা বা কাব্য ভাবনা এই নামে একটি থিসিস পেপারের মতো একটা বড় লেখা লিখে ফেলি, যেটা গত বছর 21শে বইমেলায় ঐতিহ্য প্রকাশনী থেকে বই আকারে প্রকাশ পেয়েছে। ওকে, আমরা বইয়ের গল্পই করতেছিলাম, বইয়ের গল্প করতেছি। আপনার একটা প্রবন্ধের বই আছে দীপ্তিমান মনীষা, জি। এটা এই মানে এটার যে পাণ্ডুলিপিটা আপনি তৈরি করেছেন, মানে বইটা তো তৈরি করেছেন যেটা পাঠকদের কাছে চলে গেছে, কিন্তু পাণ্ডুলিপি তৈরি করার পিছনে একটা গল্প আছে যেটা আসলে কখনো বলা হয়ে থাকে না একজন লেখকের। আমরা এই পিছনের গল্পটা জানতে চাচ্ছি। নেপথ্যের একটা গল্প তো অবশ্যই আছে। আপনি জানেন আমার আহ, মানে আগের যে, যদি বলি প্রবন্ধের বই, যেমন প্রথম আমার প্রবন্ধের বই হচ্ছে শামসুর রহমানের কবিতা নগর চেতনা, তারপরে হুম শিল্পের করতালি, তারপরে একটা হচ্ছে শিল্পের সারগাম। হুম এগুলো লেখার পর আমার একবার হঠাৎ মনে হলো যে বাংলা সাহিত্যে তো একটা একজনের অবদানেই তো আর বাংলা সাহিত্য না। না বিশেষ করে আধুনিক বাংলা সাহিত্য ও সাহিত্যকে নিয়ে অনেকেই কাজ করেছেন। হুম আমি চিন্তা করলাম যে আধুনিক বাংলা সাহিত্যে যারা যারা যাদের ভূমিকা সব থেকে বেশি, হুম এরকম প্রধান প্রধান কয়েকজন ব্যক্তিকে নিয়ে আমি লেখা শুরু করি। হুম তখন আমি মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে একদম আনোয়ারা সৈয়দ হক পর্যন্ত আচ্ছা প্রায় 25 জন, যেখানে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, হুম বুদ্ধদেব বসু,
শামসুর রহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক, এই মানে অনেক মানে 25 জন এরকম গুরুত্বপূর্ণ মানে কবি, সাহিত্যিক সাহিত্যিকদের। কিংবা বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে লেখা লিখেছি। এবং এই দীপ্তিবান মনীষা, এই যে বইটা, এখানে 25 জন এরকম মনীষীদের কাব্য চিন্তা, সাহিত্য চিন্তা, দর্শন চিন্তা, তাদের যে ভাবনা, এগুলোকে আমি আসলে উপস্থাপন করার চেষ্টা করেছি। এটি প্রকাশিত হয়েছে পুঁথিনীলের প্রকাশনী থেকে। আচ্ছা, আপনার এই বইটা পড়লে আসলে এদের সবার সম্পর্কে জানা একদম যাবে। একদম পাঠকদের জন্য তাহলে এটা ভালো হবে হ্যাঁ, যে এক বইয়ের ভিতর সবকিছু একদম। পাওয়া যাচ্ছে। আমরা এটা কিন্তু আমি বলি, এটা কিন্তু গতানুগতিক জীবনী না। অনেকে আছে না যে ওই শামসুর রহমানের জীবনী, বিষয়টা তা না, একটু অন্যরকম। এটা এটা মানে এরকম না যে আমি জীবনী লিখে দিয়েছি, না, জীবনী ধর্মী না। মাঝখানে মানে রাজনৈতিক অনেকগুলো দল বাংলাদেশে আসলো। আমি আপনার কোন একটা জায়গায় মানে একটা পোস্ট পেলাম এরকম যে ছোটখাটো একটা রাজনৈতিক দলের মানে প্রধান হতে চান, এটার ইচ্ছাটা কেন হয়েছে? আসলে আমরা তো যারা শিল্প সাহিত্য করি, আমাদের বলা হয়ে থাকে যে এক ধরনের পাগলামিও তো থাকে মাঝে মধ্যে। বাংলাদেশের গত বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে টালমাটাল অবস্থা, এবং আমরা আসলে খুব একটা বিক্ষিপ্ত সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, বিশেষ করে সারা দেশের মানুষই। আমি মনে করি যারা কবি, শিল্পী, সাহিত্যিক, সংবেদনশীল মানুষ, তারা তো হচ্ছে যে সাধারণ মানুষের থেকে আরো বেশি সংবেদনশীল, তাকে ধারণ করে। আমিও আসলে তখন মানে খুবই বিক্ষিপ্ত, মানসিকভাবে খুব বিক্ষিপ্ত অবস্থায় পড়েছি। দেশের যে নানান বিশৃঙ্খলা, মানে একটা দেশ অভ্যুত্থান হয়ে গেল, তারপরেও দেশের মধ্যে বিশৃঙ্খলা থামছে না, আমরা এত আশা করেছিলাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তখন নতুন নতুন নানান দল, নানা আন্দোলন, নানা দাবি দেওয়া, তাতেও মানে খুবই বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। তখন আমি নিজেও হঠাৎ করে মনে হলো যে আমিও একটা দল করে ফেলি, রাজনৈতিক দল মানে হচ্ছে যে গঠন করে আত্মপ্রকাশ করি। আসলে আমরা জানি যে মানে যদিও পরবর্তীতে এটা থেকে সরে এসেছে, আসলে তখন আবেগের একটা বুদবুদ ছিল যে হ্যাঁ, একটা রাজনৈতিক দল গঠন করে ফেলবো। ওকে, আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সাধারণত আমি একটা প্রশ্ন করে থাকি, সেটা হচ্ছে আপনি যে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, আপনি মূলত কেন লেখালেখি করছেন? এই প্রশ্নটা আমি মনে করি খুবই সহজ, এবং এবং এই প্রশ্নটা খুবই কঠিন একটা প্রশ্ন। আচ্ছা। বিশেষ করে আমার মনে হয় যে এ যাবৎ পৃথিবীতে যত বড় বড় কবি, সাহিত্যিক আছেন, সবাইকেই এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে কেন লেখেন আসলে, লিখে কি পান, লিখে কি হয়। আপনি দেখুন, আজকে এখানে যে আমি যে কথা বললাম, আমার এই কথাটা টোটালি ছিল, পুরোটাই ছিল যে আমার শিল্প সাহিত্য, লেখালেখি এগুলো নিয়ে। আপনি কিন্তু আমাকে একবারও জিজ্ঞেস করেন আপনি কি খেয়ে জীবন ধারণ করেন, আপনার পেশা কি, বা আয় রোজগারের পথ কি। আমি মানে পেশাগত জীবন থেকে যদি বলি, আমি একজন অধ্যাপক, অধ্যাপনার সাথে জড়িত আছি আমি বাংলা বিষয়ের। তো এখন লেখালেখি করে আমি কি পাই? বিশ্বাস করুন, লেখালেখি করে কিছুই পাই না, শুধু আমার নিজের ভেতরকার যে একটা আনন্দের দুয়ার আছে, মাঝে মাঝে খুলে দিই, এটার মধ্যে ডুবে যাই। হ্যাঁ, এবং এখন ব্যাপার হচ্ছে যে আমার নিজের অনুভূতিগুলো যখন আমি লিখি, প্রকাশ করি, এটা কখনো কখনো কারোর সাথে সম্পর্কিত হয়ে যায়। আমার কোনো কবিতা, আমার কোনো গল্প কিংবা আমার কোনো প্রবন্ধ যখন অন্য কেউ পড়ে মনে করে হ্যাঁ এটা তো আমারও কথা, তখনই কিন্তু ব্যক্তি থেকে একটা শিল্প বা সাহিত্য সার্বজনীন হয়ে ওঠে, অন্যের হয়ে ওঠে। একজন লেখক কিন্তু, আপনি দেখেন রবীন্দ্রনাথ যদি আজ থেকে ধরেন 100 বছর আগে সোনার তরী কবিতাটা লিখে গেছে, তিনি কি কোথাও কি লিখেছেন যে সোনার তরী কবিতার এই ভাব আমি এই জন্য লিখেছি, সোনার তরী শব্দটা এই জন্য ব্যবহার করেছি, সোনার তরী কবিতাটার প্রেক্ষাপটটা হচ্ছে এই? কোন কবিতাতে তো শব্দার্থ কিংবা টিকা টিপ্পনী, ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু দেওয়া নাই। বিদ্রোহী কবিতার কথা যদি ধরি, 100 বছর চলে গেল, এই কবিতার কোথাও কি নজরুল শব্দার্থ, টিকা, অর্থ কি দিয়ে গেছেন? না, দিয়ে যাননি। তিনি নিজের খেয়ালে হয়তো নিজের ভেতরে যে আত্মপীড়ন, আত্মদহন, আত্মদ্বন্দ্ব, সেটা থেকে মুক্তির জন্যই হয়তো তিনি কবিতা লিখে ফেলেছেন। কিন্তু এরপরে আমরা আজও পর্যন্ত বলবীর বল উন্নত মম শির, আমরা এখনো আমাদের প্রয়োজনে, আমাদের আন্দোলন সংগ্রাম আমরা পড়ি। নজরুল হয়তো ভাবেনও নি যে এটা এতদিন পরে এইভাবে হয়তো পঠিত হবে। নজরুল হয়তো অন্য একটা কবিতা লিখেছেন, তিনি হয়তো ভেবেছেন তার ওই কবিতাটা কালজয়ী হবে, মানুষের মুখে মুখে ফেরবে। অথবা দেখা গেল যে তার যেটা মানুষের মুখে মুখে ফেরার কথা না, সেটাই মানুষ গ্রহণ করে ফেলেছে। আসলে একজন কবি কিছুই চায় না, তিনি আসলে, যদি আমি সহজ করে বলি, তিনি শুধু ভালোবাসা চান, মানুষ তাকে ভালোবাসবে। আর তিনি কি চান? তিনি সত্যের কথা বলবেন, সুন্দরের কথা বলবেন, মহত্বের কথা বলবেন। এটাই হচ্ছে আসলে
পাওয়া এবং না পাওয়ার আমি মনে করি যে গল্প। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ দিকে খুব সুন্দর কিছু কথা বলেছেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। জানাই আজকের অনুষ্ঠান শেষ করছি। যাওয়ার আগে আপনার কাছ থেকে আমরা একটি কবিতা শুনবো। তার আগে আমি একটু বিদায় নিই। দর্শক, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ভেতর থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার সর্বশেষ প্রকাশিত কবিতার বই চোখের কোণে বালির পাহাড়, সেখান থেকে একটি কবিতা পড়ছি আমি। ছোট কবিতা, খুব বড় না। কবিতার নাম হচ্ছে মগ্নগিরি ঝিরিপথ। এই যে মগ্নগিরি, এই যে ঝিরিপথ, এই যে অতৃপ্তি, এই যে আয়ুরথ, তুষারাবৃত মন নিয়ে রয়েছ নিশ্চল। কেমন স্তব্ধতা অথচ শক্তি প্রবল, লুকিয়ে রেখেছ মোহের মোহর। প্রতিদিন এখানে শত চোখ জুড়ে আবেগপরায়ণ পাখির বিলাপ। হে হিমালয়, তুমি শুনতে পাও অনিকেত মন অন্তর উৎসার। এখানে নারী মন খুঁজে ফেরে ঘর, এখানে পুরুষ যেন নিঃস্ব যাযাবর, এখানে শিশু যেন আবেগের চাঁদ, এখানে বৃদ্ধ যেন অন্ধকার রাত। এই যে মগ্নগিরি, এই যে ঝিরিপথ, এই যে অতৃপ্তি, এই যে আয়ুরথ, তুষারাবৃত মন নিয়ে রয়েছে নিশ্চল। কেমন স্তব্ধতা অথচ শক্তি প্রবল, লুকিয়ে রেখেছ মোহের মোহর। ধন্যবাদ।